নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। বঙ্গ বিজেপি সেনাপতি বদল, দিলীপ ঘোষ তার জায়গায় এবার নতুন দায়িত্ব পেলেন বালুরঘাটের অধ্যাপক সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। এখন প্রশ্ন উঠছে, কেন বলুন তো হঠাৎ সেনাপতিকে বদল করতে হলো বিজেপিকে? যদিও দিলীপ ঘোষ তার মেয়াদ শেষের পথে ছিল, যদিও 2 মাস এখনো বাকি ছিল, তার আগেই তাকে দলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হলো। কিন্তু প্রশ্ন উঠছে, কেন? দলের অন্দরে ক্রমাগত ক্ষোভ বিক্ষোভ ঠেকাতে না পারা, না ফুল বদলের রাশ টানতে না পারা, নাকি বিধানসভা ভোটে হারের শাস্তি পেলেন সদ্য প্রাক্তন সেনাপতি? আজ এই বিকেলের বিতর্কে এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। যে দিলীপ ঘোষের নেতৃত্বে গত লোকসভা ভোটে মাত্র 3 থেকে 18 হয়েছিল বিজেপি, সেই দিলীপের জায়গায় সুকান্ত এলেন। তবে এরও একটা নেপথ্য কাহিনী আছে। শুরুতেই সেই পুরনো কথায় নজর রাখা যাক। প্রথমে दीदी, आपका जाने का समय आ चुका है। दीदी, ओ दीदी, खेला शेष होवे, विकास आरंभ होवे। প্রথমে অমিত শাহ, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্যই যে কোনো রাজনৈতিক দল তারা সাফল্যের দিকেই তাকিয়ে থাকে, এবং এই সুর যখন বাধা হয়েছিল বিধানসভা নির্বাচনে, সেখান থেকে রাজ্য বিজেপির যে ফলাফল, তাতে স্বাভাবিকভাবেই কোনোভাবেই খুশি নয় কেন্দ্রীয় বিজেপি। বঙ্গ বিজেপির সেনাপতি বদল শুধুই সেনাপতি, না পাল্টাচ্ছে রণকৌশল? দিল্লিতে পদ দিলীপকে, বাংলার ভার সুশান্তর কাঁধে, বঙ্গযুদ্ধে হার, আদিনব্য কোন্দল, ভাঙনের গ্রাস ঠেকাতেই কি দিলীপ ঘোষকে অপসারণ? এই সব প্রশ্ন উঠে আসছে যে চেয়ারে বসেই খেলার সুর বেঁধেছেন নতুন সভাপতি। নতুন খেলা, কর্মীদের মাঠে ফেরাতেই নতুন স্লোগান সুশান্তর। সবকিছু জায়গায় দাঁড়িয়ে যেটা বলছিলাম, যে এই গোটা বিষয়টি একটা প্রত্যাশা ছিল, যেখানে সেই প্রত্যাশাটা পূরণ হয়নি, সেই জায়গা থেকেই কি আজকে এই পরিস্থিতি? সরকার গড়া তো অনেক দূরের কথা, 100 পেরোতে পারেনি বিজেপি। অগ্নি পরীক্ষার রেজাল্ট কি হলো? এইসব বিষয় যখন উঠে আসছে একের পর এক, তখন আমরা যদি একটুখানি দেখি যে রাজ্যের যে 294টি বিধানসভা আসন ছিল, তার মধ্যে বিজেপির স্কোর কত ছিল? 77। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে এই স্কোর যথেষ্ট, কারণ তারা হয়তো 100 পেরোতে পারেনি, এটা ঠিকই। আবার 213 আসনে জিতে হ্যাট্রিক মমতার, প্রাপ্ত ভোটের হার যেখানে 47.94%, তখন বিজেপির প্রাপ্ত ভোটের হার যদি আপনারা দেখেন তা 38.13। অর্থাৎ লড়াই যথেষ্টই ছিল বিজেপির পক্ষ থেকে। আর তারপর থেকে বিজেপির অন্দরমহলে ক্রমাগত ক্ষোভ বিক্ষোভের যেটা খবর, বিজেপির হারের পর ক্রমাগত দেখা দিয়েছে একের পর এক। দল ছেড়েছেন মুকুল রায়, দল ছেড়েছেন বিশ্বজিৎ দাস, দল ছেড়েছেন তন্ময় ঘোষ। একের পর এক নেতা নেতৃত্ব যারা ছেড়েছেন, সৌমেন রায়, এরকমই একের পর এক যখন দলত্যাগী বিজেপি নেতৃত্ব, তখন স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ কোথাও কি তার উপরেই দায় বর্তায়? এই প্রশ্নটাও বারবার উঠে আসছিল। এবং ভোটের ফল প্রকাশের 4 মাসের মধ্যেই বদল করা হলো বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। অভিষেক হলো সুকান্ত মজুমদারের। আজ হেস্টিংসে সুকান্তকে সম্বর্ধনা দেওয়া হলো, এবং নতুন কুর্সিতে বসেই ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাব। আমরা চাই না কেউ যাক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। যারা নীতি আদর্শে বিশ্বাস করেন ভারতীয় জনতা পার্টির, তারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমরা লড়াই করব একসাথে। আর যারা বিশ্বাস করেন না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, তারা চলে যাবেন হয়তো, সেটা তাদের উপরে। কিন্তু আমার বিশ্বাস বেশিরভাগ বিধায়ক, নির্বাচিত বিধায়ক যারা আছেন, তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, তারা আছেন এবং আগামী দিনেও ভারতীয় জনতা পার্টিতে থাকবেন। এবং যারা চলে গেছেন তাদের কাছেও আমার অনুরোধ, পর্যালোচনা করে দেখবেন, আপনি সিদ্ধান্ত মনে হয় ভুল নিয়েছেন, আপনারা তাদের কাছে অনুরোধ, পারলে ফিরে আসুন। আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবু টুডু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির নেতা রাজশ্রী লাহিড়ী, আপনাকেও স্বাগত।
আমি শুরুতে আপনার কাছে আসি। দিলীপ ঘোষ তিনি দীর্ঘ দুটো টার্ম, যদিও পুরো হয়নি, এখনো 2 মাস বাকি, ডিসেম্বরে তার এই যে সভাপতির পদ তা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই যে তাকে সরিয়ে দেওয়া, তার পিছনে হয়তো রাজনৈতিক মহলের অনেক ব্যাখ্যা থাকতে পারে, বিজেপির নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমি আপনার কাছে সরাসরি জানতে চাই যে কোথাও কি সুকান্ত মজুমদারকে আনা আজকে বিজেপির এই যে হার, একের পর এক বিপর্যয়, সেখানে কি এটা খুব প্রয়োজন ছিল? দেখুন, প্রথম কথা হচ্ছে এই শব্দটাতে আমার আপত্তি আছে যে দিলীপ দাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে না পুরস্কার, না তিরস্কার, না বহিষ্কার এই বিশ্বাসে বিশ্বাস করে এবং কোনোদিন এই কাজটি করে না। দিলীপ দার টেনিওর ডিসেম্বরে শেষ হচ্ছে, তার আগে যদি তাকে 2 মাস আগে তাকে আরো বড় দায়িত্ব দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে সামনে আরো বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে নির্বাচন আছে, তাকে আরেকটু বড় দায়িত্ব দিতে চাইছে দল, সেই কারণেই তাকে সহ সভাপতি করে, সর্বভারতীয় সহ সভাপতি করে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় এভাবেই জিনিসটাকে দেখা উচিত এবং দেখানো উচিত। সুকান্ত দা নতুন মুখ যে কথাটা আপনারা একটু আগেই বললেন, প্রথম কথা হচ্ছে সুকান্ত দা খুব পুরনো একজন কার্যকর্তা, কার্যবাহ ছিলেন, বহু দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গের, এবং বালুরঘাট থেকে নির্বাচিত সাংসদ যখন নির্বাচিত হয়েছে, নিশ্চয়ই একটা পরিচিত মুখ, না হলে পরে তো এটা সম্ভবপর হয় না। আর সেটা তো যদি তাই ধরি, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার আগে তাকে কজন চিনতেন, এ নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাকে উত্তরবঙ্গের বহু মানুষই চিনতেন, এই নিয়ে কোনো সংশয় নেই, এবং কার্যকর্তারা অনেকেই চিনতেন। দেখুন, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কজন চিনতেন আপনি বলুন, কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে কোথাও রাজস্বীদা, যেখানে এবারের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, যে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার ছিল বহিরাগত তথ্য, সেখানে দিলীপ ঘোষ তার বিভিন্ন মন্তব্যকেও বারবার কাউন্টার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থেকেই। আজকে এই যে সুকান্ত মজুমদার, তার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, বা তিনি একজন অধ্যাপক, তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানির অধ্যাপক, সব মিলিয়ে কোথাও এই বাঙালি সেন্টিমেন্ট বিজেপির কাছেও খুব একটা বড়ভাবে চ্যালেঞ্জ রূপে দাঁড়িয়েছিল বলেই কি আজকে এই সিলেকশন? দিলীপ ঘোষ বহিরাগত নন, তিনি মেদিনীপুরের ছেলে, ঘরের ছেলে। রাহুল সিনহা তার আগে যিনি সভাপতি ছিলেন, তিনিও বহিরাগত নন, তিনি যাদবপুরে থাকেন। তার আগে যিনি তথাগত দা ছিলেন, তার আগে অসীম দা ছিলেন, তার আগে তপন দা ছিলেন, কেউই বহিরাগত নয়। তো এই বহিরাগতরা তত্ত্বটা একটা কারুর ইচ্ছে হয়েছে তৈরি করার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি কখনো বহিরাগত। বেশ, আমি আপনার কাছে আসছি। আমি এই প্রসঙ্গে ঠিক এই পয়েন্টে দেবুবাবুর কাছে জানতে চাইবো, আজকে যে পয়েন্টটা আমি উত্থাপন করলাম, আপনাদের নজরে স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের তাদের দলীয় নির্দিষ্ট কিছু চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু ব্যক্তি আপনার কাছে আমি জানতে চাই এই প্রসঙ্গে আপনার কি মতামত? দেখুন, আপনারা সকলে জানেন গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতারা এসে বিজেপির, তারা বলল ইসবার 200 পার, মানে বাংলা দখল হচ্ছে, এবং ওরা নিশ্চিত ছিল যে বাংলা দখল হচ্ছে এবং দিলীপ ঘোষ ওদের বাংলা দখল করে দিচ্ছে। এটা ওরা স্বপ্ন দেখেছিল দিলীপ ঘোষকে সামনে রেখে। ওদের স্বপ্ন, সে স্বপ্ন সফল হয়নি, ব্যর্থ হয়েছে। আজকে মানে কোথাও কি আপনি বলছেন দেবুবাবু যে দিলীপ ঘোষ আসলে বাংলার পালসটা বুঝতে পারেননি? এটা কি আপনার বক্তব্য? যে দিলীপ ঘোষ রাজ্য দখল করিয়ে দেবে আর ওরা এসে দিল্লি থেকে দখল করে নিয়ে চলে যাবে, বাংলার মানুষ জবাব দিয়েছে। তাই ব্যর্থ মনোরোধ হয়ে ভেঙে পড়েছে বিজেপি, গোটা বিজেপি ভাঙছে। আর দিলীপ ঘোষকে সরালেও লাভ নেই, উত্তর থেকে আর দক্ষিণ থেকে যেখান থেকেই তো করুক, বিশ্ববিদ্যালয় থেকে আর যাদবপুর থেকে যেখান থেকেই নিয়ে আসুক, 0-0 চলছে। 77 থেকে ভাঙন শুরু হয়েছে, সাংসদ কোথাও কি তাহলে শুরু হয়েছে। ঠিক আছে, সেটা সময় বলবে দেবুবাবু কি হবে না হবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আজকে সুকান্ত মজুমদারকে আনা, সুকান্ত মজুমদারের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আমরা একটু তাকাই, সুকান্ত মজুমদার তিনিও অবশ্যই বাঙালি, দিলীপ ঘোষও বাঙালি, কিন্তু শিক্ষিত মার্জিত একজন অধ্যাপককে এই পদে বসানো, আজকে তৃণমূলও তাদের সাংগঠনিকভাবে পরিবর্তন করছে। দিলীপ ঘোষের টেনিয়ার হয়তো আরো 2 মাস ছিল, কিন্তু কোথাও কি এটা একটা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হতে পারে? আসবো আপনার কাছে রাজস্বীবাবু, একটু পরে আসছি।
হ্যাঁ বলছি, দেখুন আমাদের কাছে চ্যালেঞ্জের কোনো বিষয় নয়। যে জায়গায় দাঁড়িয়ে আমরা বলি বিজেপি ভাঙছে, আজকে আর রোধ করার কোনো জায়গা নেই। যাকেই নিয়ে আসুক, সে যেখান থেকে হায়ার করে নিয়ে আসুক, বোম্বে গুজরাট যেখান থেকেই নিয়ে আসুক, বাংলার বিজেপি ভাঙছে, শূন্যতে আটকে যাবে। যাকে খুশি গৌড় থেকে হোক আর যাদব। রাজস্বী বাবু, এই পয়েন্টটি আপনার কাছে, দিলীপ ঘোষের এটা কি কোথাও একটা ব্যর্থতাও, যে একের পর এক বিজেপির নেতা যারা এসেছিলেন বিজেপিতে যারা ছিলেন তারা ছেড়ে দিয়ে তৃণমূলে চলে গেলেন, দিলীপ বাবু সেটা আটকাতে পারেননি একজন রাজ্য সভাপতি হিসাবে? আপনার প্রশ্নের মধ্যেই আপনার জবাবটা আছে। আপনি এক্ষুনি বললেন যারা বিজেপিতে এসেছিল। এবার প্রশ্ন হচ্ছে, টুডুবাবু কি এরকম একজন কাউকেও দেখাতে পারবেন যারা প্রথাগত বিজেপি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি, যারা অরিজিনাল বিজেপি, তাদের একজনকেও ভেঙে নিয়ে যেতে পেরেছেন পশ্চিমবঙ্গ থেকে? যারা কেউ আপোষ করেছে দেশাত্মবোধের সঙ্গে, পশ্চিম বাংলার মাটির সঙ্গে, কেউ করেনি। 2014 সালে যখন কেউ ছিল না, সে আসানসোল থেকে জিতেছিলেন বাপুল সুপ্রিয়। আপনাদের সাংসদ বিক্রম সরকার ছিলেন, সেটা ভুলে গেছেন? আপনার সাংসদ বিক্রম সরকার সেটা ভুলে গেছেন? তিনি কেন চলে এলেন? তিনি তো দীর্ঘ বছর ধরে ছিলেন। আর আপনার এই প্রশ্নটা করার আগে আপনি আপনার নেত্রীকে প্রশ্ন করুন যে 2000 থেকে 2005 সাল রাজস্বী বাবু আসি, আমি আসছি আপনাদের দুজনের কাছে। এইভাবে লড়াই করলে না আমি বুঝতে পারছি না, দর্শকরাও কিছু বুঝতে পারছে। আমি রাজস্বী বাবু, দিলীপ ঘোষের যে বক্তব্য তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে, শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, মিডিয়ার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া, বিভিন্ন মন্তব্যে, এমনকি আপনাদের দলেও দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বহু নেতারা যারা দিল্লিতে অভিযোগ পর্যন্ত করেছেন, সে খবর আমরাও করেছি। কোথাও কি দিলীপ ঘোষের এই যে নেতৃত্ব, যেটা একসময় ডাকাবুকো মানসিকতা দিলীপ ঘোষের, সেটা তার নেগেটিভ পয়েন্ট হয়ে যাচ্ছিল? দিলীপ দা ডাকাবুকো নেতৃত্ব দিয়েছেন, দিলীপ দা স্পষ্ট ভাষায় কথা বলেছেন। দিলীপ দা বললে পরে তখন সেটা দোষের। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 2011 সালেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 2016তেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের বহু নেতা বলেছে, সেগুলো কোনো দোষের হয় না। তো এই ধরনের দ্বিচারিতা প্রশ্নের তো কোনো জবাব হয় না। দিলীপ দাকে কোনো রকম কোনো সরানো হয়নি। দিলীপ দাকে বেশ, আমি এই প্রসঙ্গে আসছি, সরানোর প্রসঙ্গটা দলের ব্যাখ্যা। আমি দেবুবাবু এই প্রসঙ্গে কি বলবেন, যেটা রাজস্বীবাবু বললেন? পর্যন্ত ছিল, ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল, সরানো হয়নি, নয় সরিয়ে দেওয়া হলো। না, মন্তব্য প্রসঙ্গে কি বলবেন? তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্তব্য করেন, না আসছি দিলীপ ঘোষের, আমি আসছি দেবুবাবু, দলের সিদ্ধান্ত সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি শুধু সরাসরি যে প্রশ্নটা করতে চাইছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে, মন্তব্য করলে, কুমন্তব্য করলে কিছু হয় না, দিলীপ ঘোষ করলেই প্রবলেম, এটা বলছেন রাজস্বী বাবু। দেখুন, ওদের দলের নেতারাই অভিযোগ করে, তো আমরা বাদ দিন, তৃণমূল কংগ্রেস বাদ দিন, বিরোধী নেতা, ওদের নেতারা যা তা বলছেন। তো কি কথা বলুন তো, বলছে ওদের শিল্পীদের বলছে যে রোগড়ে দেবো, মহিলা শিল্পীদের বলছে রোগড়ে দেবো, আমার সঙ্গে রাজনীতি করতে আসবেন না। এটা সমাজের জীব, সামাজিক জীব, এরা রাজনৈতিক দল করে। এ বলছে ওদের নিজের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর খড়গপুরে, তাকে বলছে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। এই কালচার বিজেপি চালু করেছে বাংলায়। এটার বিরুদ্ধে মানুষ সবসময় অভিযোগ করেছে। আপনাদের নেতা বলুন, যা করে গেছে বাংলা মনে রাখবে। জনতা পার্টিতে গণতন্ত্র আছে বলে যদি আপনি বলেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে আমার জানা নেই, কিন্তু যদি ঘটে থাকে তাহলে যেই পার্টির মধ্যে গণতন্ত্র আছে বলেই কেউ মুখ ফুটে তার নেতা নেত্রীর সম্বন্ধে বলার সাহস, স্পর্ধা এবং সেই অধিকার দেখায়। আপনার দলে কোন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজের প্রতিবাদ করার সাহস পান? আপনার দলে গণতন্ত্রই বসায়। আপনারা তো যতটুকু ছুঁড়ে ফেলে দেওয়া হয় প্রসাদ রূপে ততটুকু গ্রহণ করেন। আমাদের তো
বাংলার মানুষ মানবে না আপনাদের অসভ্য সংস্কৃতি। রাজস্বী বাবু, আমরা শুনলাম খেলা হবে প্রসঙ্গ এলো এবং আগামী দিনে কিভাবে খেলবেন আপনারা সেটা সময় বলবে, কিন্তু এই যে সুকান্ত মজুমদার তাকে কোথাও পুরস্কৃত করা, এটা কি উত্তরবঙ্গের ভালো ফলাফল বা উত্তরবঙ্গটাকেই প্রাধান্য দেওয়া এক্ষেত্রে বিজেপির? না, ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে একদমই বিশ্বাস করে না। তারা একদম সমস্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে, আচ্ছা, যাকে সর্বজন মানা হয়েছে তাকে মানে নির্বাচিত দিলীপ ঘোষ করা হয়েছে। তিনিও রেকমেন্ড করেছিলেন এমনটাও জানা যায়। একদম, সেগুলো আপনারাই খবরে দেখিয়েছেন। তো এখানে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম ভেদাভেদ তো এরকম নেই। এটা তো তাহলে পরে তো এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগাভাগি ভেদাভেদ তো তাহলে পরে এটা তো অন্য জিনিস হয়ে যাচ্ছে, এটা তো অন্য খবর খুঁজছে তাহলে পরে। এবং উত্তরবঙ্গ বিভাজন খবর নিয়ে আমাদের- আপনি যখন প্রসঙ্গটা তুললেন, সেখানেও আপনাদের দলের মধ্যে দিয়েই এই স্লোগান, এই আওয়াজ উঠেছে। সেখানে কোথাও সুকান্ত বাবু তার বিরোধিতা করেন, আমাদের সেটাও আপনার জন্য প্লাস পয়েন্ট। ভারতীয় জনতা পার্টি কোনো বিভাজনের কথা বলেনি। এগুলো একটা তৈরি করা, হাওয়ায় তৈরি করা একটা খবর। এবং আজকে আবার সুকান্ত দা না, হয়েছে আমি প্রসঙ্গে যেতে চাইছি না। জন বার্লা বলেছেন আমরা তৈরি করিনি খবর। এনিওয়ে, আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি না। আমি যেটা আপনার কাছ থেকে পরিষ্কার জানতে চাইছিলাম যে আপনাদের দলেরই অনেকে, বিশেষ করে ধরুন বাবুল সুপ্রিয়, তিনি আপনাদের দল থেকে চলে যাওয়ার পর অর্থাৎ তৃণমূলে যোগদানের পর এটা বলেছেন যে যারা এই বিজেপিতে বাংলা বলতে পারেন না এমন বাঙালিদের কথাও তিনি কোথাও ঠোটকাটা ভাবেই বলেছেন। যে এই বিষয়টা কোথাও দিলীপ ঘোষের ক্ষেত্রেও বারবার গিয়েছে। বিভিন্ন প্রসঙ্গে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি দলের মধ্যেই বিভিন্ন লবিতে জড়িয়েছেন। সেটা আমরা মুকুল রায়ের ক্ষেত্রেও দেখেছি, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখেছি। কোথাও কি এটা দিলীপ ঘোষের ব্যর্থতা ছিল যে দলের মধ্যেই দিলীপ ঘোষ লবি আলাদা এবং অন্য লবি আলাদা, এই বিষয়টা বারবার সামনে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন ঘটনাক্রমে প্রকাশিত হয়েছে। আমি বাজপেয়ীজির একটা পুরনো কথার জবাব দিয়ে এটার উত্তরটা দিচ্ছি। একবার বাজপেয়ীজিকেও এই প্রশ্নটা করা হয়েছিল যে আপ কিস দল মে হ্যায়, তো বাজপেয়ীজির উত্তরে বলেছিলেন मैं कोई दल दल में नहीं हूँ, मैं শতদল में हूँ। শতদল মানে হচ্ছে শতদলকে, কমল বা পদ্মের আরেক নাম হচ্ছে শতদল। তো আমাদের এখানে দল একটাই, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং যার চিহ্ন ঠিক, হচ্ছে বেশ পদ্ম। বেশ খুব ভালো কথা রাজস্বী বাবু। আপনি যারা president দলের oriented দলের party- কর্মী, দলের নেতা হিসাবে খুব সুন্দরভাবে এড়িয়ে যেতেই পারেন, কিন্তু সেই ছবিগুলো সেই সময় ইভেন যখন মুকুল রায়ের ওয়াইফ হাসপাতালে ভর্তি, দিলীপ ঘোষের সেই মন্তব্য সামনে এসেছিল, সেগুলো পরিষ্কার ছিল। দেববাবু, কোথাও কি মনে হয় যে দিলীপ ঘোষ তিনি তো অনেক করেছেন, অর্থাৎ যদি ধরে নিই আমরা এই বিধানসভা নির্বাচনে 294টা কেন্দ্রের মধ্যে তিনি 280টা অলমোস্ট ঘুরে ফেলেছিলেন, তিনিও অনেক লম্পজম্প করেছেন, অনেক পরিশ্রম করেছেন দলের জন্য। তাহলে দিলীপ ঘোষের যে ফলাফল যদি আমরা দেখি কোথাও 3 থেকে 18-তে 22-77টা আসন, সেটা তো বিজেপির সাফল্য। দিলীপ ঘোষ কি তার মানে ব্যর্থ ছিলেন? দেববাবু, দেখুন, এখন ব্যর্থ যেটা সেটা তো পরিষ্কার। ওরা ভেবেছিল বিজেপি পার্টি এবার ক্ষমতায় আসবে, সেই স্বপ্নে মশগুল ছিল বিজেপির কেন্দ্রীয় নেতারা, নরেন্দ্র মোদী, অমিত শাহ ভেবেছিল আমরা ক্ষমতায় এসে গেছি। তো যখন হলো না তখন স্বপ্নভঙ্গ হলো বিজেপি। ওই সব দোষ নন্দ ঘোষ, ওই আপনার দিলীপ ঘোষ এখন দোষী হয়ে গেছে। আসল বাস্তবে ওদের কালচার, সংস্কৃতি বাংলার মানুষ জবাব দিয়েছে এই নির্বাচনে। ব্যক্তি দিলীপ ঘোষ নয়, বিজেপির যে সাম্প্রদায়িক দল, বিজেপির যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অসম্মান করেছে, কিভাবে ভোটের সময় বাঙালিকে অসম্মান করেছে। এখানে বেশ, আমার কাছে সময় একদম নেই। রাজস্বীবাবু, one line, এক লাইন, রাজস্বীবাবু এক লাইন শেষ করবো। সাম্প্রদায়িক দল আপনারা, আপনাদের সময় কালিয়াচকের দাঙ্গা হয়েছে, আপনারা তোষণ করেছেন, আপনারা প্রত্যেকটা জায়গায় তোষণের রাজনীতি যাই হোক, আপনারা করেছেন। বিকেলের বিতর্কের শেষ পর্বে দাঁড়িয়ে আর নতুন করে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি চাইছি না। ধন্যবাদ দেববাবু আমাদের সঙ্গে থাকার জন্য। দেবু টুডু, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন রাজস্বী লাহিড়ী, বিজেপির নেতা। এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ তার মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্ব বদল, এবং রাজ্যের সভাপতি থেকে তিনি এই মুহূর্তে কেন্দ্রের যে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি, তা নিয়েও বিজেপির অন্দরেই অনেক প্রশ্ন আছে যে এই পদের আসলে গুরুত্ব ঠিক কতটা। কিন্তু সুকান্ত মজুমদারকে এই পদে নিয়ে আসা বিজেপির ঠিক কি স্ট্র্যাটেজি, আগামী দিনে কিভাবে চিন্তা ভাবনা করছেন নেতৃত্ব, সেদিকে আমাদের চোখ থাকবে। আপাতত বিকেলের বিতর্ক এখানে শেষ করছি। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।